এই সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার আছে, যে কারণে আসলে এই সরকার ঠিকমতো ফাংশন করতে পারছে না। এই কথাটা দীর্ঘদিন থেকে বলছি। সর্বশেষ প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নিয়ে একটা আভাস দিয়েছেন, বা কবে এটা ঘোষণা করতে যাচ্ছেন সেটা মোটামুটি স্পষ্টভাবে বলেছেন কয়েকজন রাজনৈতিক নেতার সামনে। সেই জিনিসটা নিয়েও নানা রকম উল্টোপাল্টা ঘটছে বলে বলতে পারি। প্রধান উপদেষ্টা যখন এরকম একটা আভাস দেন, এটা তার অফিসিয়াল স্টেটমেন্টে বা তার প্রেস টিমের মুখ থেকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আসার কথা ছিল, সেটা কিন্তু আসেনি। আমরা নিশ্চয়ই খেয়াল করেছি প্রধান উপদেষ্টা 3 দিন ব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসেছেন। এর মধ্যে সর্বশেষ দিন তিনি যখন বসেন, সেখান থেকে বেরিয়ে দুজন খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা মোস্তফা জামাল হায়দার এবং জনাব ববি হাজ্জাজ, তারা জানান যে প্রধান উপদেষ্টা খুব অল্প কয়েকদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছেন। মানে একদম স্পেসিফিক রোডম্যাপ এবং তারিখ, সেটা অগাস্টের প্রথম দিকে হতে পারে। আমরা ধারণা করতে পারি শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার 1 বছর পূর্তি বা এই সরকারের দায়িত্ব নেওয়ার 1 বছর পূর্তিতে এই কাজটা তিনি প্রধান উপদেষ্টা করতে চান। এবং এই জিনিসটা খুবই জরুরি। আমি বহুবার বলেছি যে নির্বাচনটা কবে হবে এটা জানার অধিকার অন্তত 6 মাস, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় 6 মাস আগে রাজনৈতিক দলগুলোর আছে। এই অধিকার তাদের থাকতেই হবে, কারণ তাদের পরিকল্পনা সাজাবেন তারা, সেটা বড় দল হোক, ছোট দল হোক, নতুন দল হোক, পুরনো দল হোক, সবার জন্য 6 মাস আগেও যদি কেউ না জানে নির্বাচন কবে হবে, এর চেয়ে উদ্ভট এবং হাস্যকর কিছু হতে পারে না। একটা স্বাভাবিক সরকারের সময় গণতান্ত্রিক ব্যবস্থা এটা নিশ্চিত থাকে কবে নির্বাচন হচ্ছে, বোঝা যায়। এমনকি তত্ত্বাবধায়কের আমাদের সর্বশেষ যে অভিযোগ, মানে যে অভিজ্ঞতা আছে, এটা আগেরটাকে আমরা তত্ত্বাবধায়কই বলতাম, 11টাকে তারা 2 বছর থাকবেন বলে দিয়েছিলেন আগেই। ফলে নির্বাচনটা কবে নাগাদ হতে যাচ্ছে এটা জানা যাচ্ছিল। কিন্তু এই সরকারের মতো একটা আনসার্টেন অবস্থায় আসলে থাকেনি। পরে প্রধান উপদেষ্টা একটা শেষ সীমা দিয়েছেন, জুন 2026। তারপর এখন যখন 6 মাসের পর্যায়ে চলে এসছে, যদি ফেব্রুয়ারি নির্বাচন, এটা জানানো দরকার। মজার ব্যাপার, প্রেস টিমের পক্ষ থেকে এটা নিয়ে কিছু বলা হয়নি অফিসিয়ালি, অথচ সেদিনকার মিটিং এ সবচেয়ে জরুরি কিছু যদি কেউ পিক করতে হয় সেটা হচ্ছে এই বিষয়টা। যারা রাজনীতির বিশ্লেষণ বাদ দিয়ে ন্যূনতম খোঁজ খবর রাখেন, টুকটাক খোঁজ খবর রাখেন, তাদের কাছেও মনে হবে এটাই সবচেয়ে বড় খবর। বাংলাদেশে গত বেশ কিছুদিন থেকে রাজনৈতিক পরিমণ্ডলে এর চেয়ে বেশি কোনো আলোচিত ইস্যু ছিল না, কিন্তু তারা এটা দেননি কেন? তার মানে কি প্রধান উপদেষ্টা এটা বলেননি? যদি না বলে থাকে, এই যে এই দুজন রাজনৈতিক নেতা, দুটো দলের প্রধান মিথ্যে কথা বললেন, সেই মিথ্যের ব্যাপারে তো তাদের প্রতিবাদ জানানো উচিত ছিল। আমি আবারও বলছি, প্রধান উপদেষ্টা যদি এই কথাগুলো বলে থাকেন, তাহলে সেটা অবশ্যই প্রেস টিমের পক্ষ থেকে জানানো দরকার ছিল। আর তারা না জানানো মানে কি প্রধান উপদেষ্টা বলেননি? যদি তিনি বলে না থাকেন, তাহলে এই দুজনের মিথ্যাচার প্রেস উইং এর আসলে এটা জনগণের সামনে নিয়ে আসা উচিত ছিল। আনেননি কেন? আমরা এই প্রেস টিমকে আগেও নানান কারসাজি করতে দেখেছি। কারসাজি কিভাবে করতে দেখেছি আমি সেটা বলি, আমাদের নিশ্চয়ই মনে আছে। কয়েক মাস আগে আমাদের ঐক্যমত্য কমিশনের 3 জন সদস্য, জনাব আলী রিয়াজ, জনাব বদিউল আলম মজুমদার এবং জনাব মনির হায়দার দেখা করেছিলেন প্রধান উপদেষ্টার সাথে। দেখা করার পর প্রধান উপদেষ্টা বলেছিলেন তাদেরকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করতে। সেই তথ্য আমাদের সামনে চলে আসে, স্ক্রলে চলে আসে, অনলাইন পোর্টালগুলোতে চলে আসে, তারা এভাবেই জানান সাংবাদিকদেরকে। কিন্তু এরপর দেখা গেল প্রেস টিম নতুন করে স্টেটমেন্ট দিয়েছে যে না, প্রধান উপদেষ্টা এই ধরনের কোনো কথা বলেননি। তিনি বলেছেন আগের মতো ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের জন্য ইত্যাদি ইত্যাদি। তার মানে ওই 3 জন যারা গিয়েছিলেন তারা মিথ্যাচার করেছেন। ওই 3 জনকে আমরা চিনি, দূর থেকে অনেকে চিনি, তাদের লেখা, আন্ডারস্ট্যান্ডিং সবকিছুর সাথে আমরা জানি, তাদের ব্র্যান্ডিং কি, অনেকে ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি। তারা এরকম মিথ্যাচার করতে পারেন বা ভুল শুনতে পারেন, 3 জন একসাথে হতেই পারে না। কিন্তু সেটা পাল্টে দেওয়া হয়েছিল। সুতরাং এই প্রেস টিমের মধ্যেও কোথাও না কোথাও কারো না কারো প্রভাব আছে, যারা অনেক গুরুত্বপূর্ণ তথ্যকে ডিস্টর্ট করেন অথবা মানুষের সামনে আনতে দিতে চান না। যাই হোক, আমি ওই 2 রাজনৈতিক নেতাকে ধন্যবাদ জানাই, কারণ তারা জনগণের সামনে এই কথাগুলো এক্সপোজ করেছেন। যেহেতু তাদের সাথে এই আলাপ করা হয়েছে, তারা জানিয়ে সঠিক কাজ করেছেন। কিন্তু এই প্রেস টিম এবং এই ভেতরে যে অংশ আছে, নেক্সাস আছে, আমরা জানি না তারা কিভাবে কাজ করবেন। তারা আবারও এটার উল্টো বা পাল্টা কিছু করার চেষ্টা করবেন না, সেটা আমরা বলতে পারি না। সুতরাং আমরা যারা চাই বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাক, বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার নির্বাচিতভাবে গঠিত হোক, তাদের খুব জরুরি ভিত্তিতে উচিত হবে প্রধান উপদেষ্টার উপরে এই চাপ তৈরি করা। চাপ মানে আমরা আমাদের কথাবার্তা বলে সেটা করা যে তিনি অল্প কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ সুস্পষ্টভাবে ঘোষণা করবেন। একদম স্পেসিফিক না হোক, মিড অফ ফেব্রুয়ারি,
এটাও একটা মোটা দাগে বা দ্বিতীয় সপ্তাহ ফেব্রুয়ারির এরকম একটা কথাও আসলে হলেও চলবে, কিন্তু এটা স্পেসিফিক এবার হয়ে যেতে হবে। যথেষ্ট হয়েছে 6 মাস আগে এটা জানানো, একেবারে ফরজের পর্যায়ে চলে এসছে এবং আমাদের এই চাপ থাকবে প্রধান উপদেষ্টা অবশ্যই যেন সেটা করেন। দেশের রাজনীতিতে যে চরম সংকট তৈরি হয়েছে জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে, সেই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে যা ঘটতে যাচ্ছে তার একটা বিরাট দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে। আমরা অনেকে হয়তো খেয়াল করেছি, ছোট ছোট করে বলেছি, কিন্তু আমার মনে হয় এটা ডিটেইল ভাবে বলা দরকার। আমরা এটা যদি হতো যে প্রধান উপদেষ্টা তার জায়গায় আছেন, তিনি তার মতো করে সিদ্ধান্ত নেবেন। আমরা দেখেছি আইন উপদেষ্টা বলেছেন গণভোট কিভাবে হবে, কবে হবে, এই ব্যাপারগুলোতে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে প্রধান উপদেষ্টা দ্রুত সিদ্ধান্ত নেবেন, ফাইন। কিন্তু এখানে একটা বিশাল সংকট তৈরি হয়েছে, প্রধান উপদেষ্টা নিজে ঐক্যমত্য কমিশনেরও চেয়ারম্যান। সুতরাং ঐক্যমত্য কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে বাস্তবায়ন নিয়ে, যেটা নিয়ে চরম বিভেদ তৈরি হয়েছে এবং খুব সংঘাতের দিকে দেশকে ঠেলে দেওয়ার চেষ্টা আছে, বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, প্রধান উপদেষ্টা সেটার পার্ট হয়ে গেলেন। মানে এটা হাস্যকর দেখালো আমার কাছে মনে হয়। যেদিন ডেপুটি ভাইস চেয়ারম্যান জনাব আলী রিয়াজ যেটা প্রধান উপদেষ্টার কাছে সাবমিট করলেন বাস্তবায়নের পদ্ধতি, তার আগের দিন ঐক্যমত্য কমিশন বসেছিল প্রধানের নেতৃত্বে। ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান হচ্ছে প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বে কমিশন বসেছে, তারা বসে এটাকে অ্যাগ্রি করেছেন, সিগনেচার করেছেন। তার মানে প্রধান উপদেষ্টা এটা পার্ট। এই যে আগুন লাগলো, লাগানোর পরিস্থিতি তৈরি হলো, এই যে কেওসের অবস্থা হলো, এটার সাথে প্রধান উপদেষ্টা নিজে জড়িত হয়ে গেলেন। বিপদটা এই জায়গায়। তিনি এটা থেকে ডিফারেন্ট থাকলে আজকে একটা সহজ পথ ছিল, তিনি দিয়ে আসলো, তিনি প্রধান উপদেষ্টা, তিনি দেখলেন, বুঝলেন, তারপর সিদ্ধান্ত নিলেন। আমি বলছি না এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় পেরিয়ে গেছে, সিদ্ধান্ত নেওয়া যাবে, কিন্তু তিনি সেটার পার্ট হয়ে গেছেন। এটা খুবই খুবই বাজে দেখালো, খুবই বাজে দেখালো। এবং তিনি এখন ঘোষণা যদি করেনও, আমি আশা করি, আমি আশা ছাড়তে চাই না, তিনি সম্ভাব্য বিপদ বুঝতে পারবেন, এই বিপদ বুঝে তিনি তার মতো করে সঠিক সিদ্ধান্ত নেবেন। এখানে একটা ট্রেড অফের চেষ্টা হতে পারে, আমি ধারণা করি, সেটা হচ্ছে ঠিক আছে নির্বাচনের সাথে হোক, কিন্তু বিএনপিকে বলা হতে পারে জুলাই সনদের যে নোট অফ ডিসেন্ট আছে এটা ছাড়াই গণভোট হবে, মানে দুটা দেবো না একটা দেবো, এইসব। অথবা তুমি যদি নোট অফ ডিসেন্ট রাখতে চাও তাহলে নভেম্বরে হবে, এসব চলছে, এসব করবে। কিন্তু সমস্যাটা ওই যে বললাম যে এই আলোচনাগুলো একদম খুবই নিউট্রাল জায়গা থেকে, শুধু নিউট্রাল না, আমাদের প্রধান উপদেষ্টার যে বয়স, যে অভিজ্ঞতা তার, তিনি আমাদের একদম মুরব্বী স্থানীয়, মানে দলগুলোরই কথা বলছি, তাদের প্রধানদেরই মুরব্বী স্থানীয় মানুষ, তাদের অভিভাবকের মতো তিনি ওই জায়গাটা নিতে পারতেন। কিন্তু তিনি এই বাস্তবায়নের বিষয়ে তিনি আসলে আলটিমেটলি নিজে পার্ট হয়েছেন। এটা খুবই খুবই বাজে দেখালো। এবং মানে বাস্তবায়নের যে রিপোর্ট আছে যেটা সাবমিট করা হলো, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের রিপোর্ট, এইভাবে বলা যায়, সাবমিট করা হচ্ছে ডক্টর ইউনূসের কাছে, নিজের রিপোর্ট নিচ্ছেন। ব্যাপারটা এই রকম দেখা গেল। সবচেয়ে বড় সংকট যেটা হলো আমি বলে মনে করি, মানে এটা যদি একটা কমিশন আলাদা হতো, যেখানে উনি নাই, সেটা যদি তার কাছে সাবমিট করা হতো, সেটা একটা ব্যাপার। আমাদের নির্বাচনকে সামনে রেখে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হওয়া, যেখানে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতার উপরে প্রশ্ন তৈরি হয়, এটা খুবই খুবই মর্মান্তিক হবে। এবং সেই পরিস্থিতির প্রেক্ষাপট দেখা যাচ্ছে। আমি জানি না এটাকে কিভাবে দেখা হবে। যিনি সিদ্ধান্ত দেবেন, মানে যিনি রায় দেবেন, উনি তো রায় দিচ্ছেন, আবার উনি একই সাথে এটা তৈরিও করছেন, তৈরির পার্ট হচ্ছেন। এটা কতটা রিডিকুলাস দেখা যায়, কতটা হাস্যকর দেখা যায়, আমি জানি না সরকার এবং ঐক্যমত্য কমিশন এটা খেয়াল করেছে কিনা, আমি এখন পর্যন্ত দেখিনি। প্লাস কোনো ব্যাখ্যাও আমরা দেখি না। এই যে প্রতারণার অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হলো, জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেটা যেখানে পরিবর্তিত হয়েছে, কোনো ক্ল্যারিফিকেশন নাই। আমরা কি তাহলে বলবো তাদের ইমানের জোর নাই, যে তারা এটা গায়ে বলতে পারেন, যে আমাদের গার্ডস নিয়ে, যে না আমরা এটা করিনি, বিএনপি মিথ্যা বলছে? কোনো স্টেটমেন্ট বা কেউ একজনকেও আমরা দেখিনি কথা বলতে এটা নিয়ে। আমি জানি না সবাই দেশে আছেন কিনা। ভাইস চেয়ারম্যান নিজে মার্কিন নাগরিক, চলে যাওয়ারই কথা, আরো কেউ কেউ আছেন কিনা জানি, কিন্তু দেশে এদের মধ্যে অনেকেই আছেন, কেউ না কেউ এই জিনিসটা একটু বিএনপি মিথ্যাচার করছে, বিএনপি বাজে কথা বলছে, এই কথাগুলো একটু বলুক। যদি না বলে থাকে, তারা যে একটা অন্যায় করেছেন, এই অন্যায়টা প্রতিষ্ঠিত হয়। এবং যেটা হয়েছে খুবই মর্মান্তিকভাবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে, খুবই দুঃখজনক। আমাদের সামনে অনেক বড় ঝুট ঝামেলা অপেক্ষা করছে। জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনটা দেখে আমাদের দেশের মানুষের খুব খেয়াল ছিল। একজন মুসলিম এই নির্বাচনে পার্টিসিপেট করছেন,
এই কারণেই যতটা আগ্রহ থাকার কথা ছিল তার চেয়ে বেশি আগ্রহ এই দেশের মানুষের ছিল। যদিও মামদানি কেমন করছেন, যারা বৈশ্বিক রাজনীতি বুঝতে চান, বৈশ্বিক রাজনীতির গতি প্রকৃতি বুঝতে চান, তাদের খুব নজরে ছিল। উনি একটা বিশেষ ঘরানার রাজনীতি করেন। ডেমোক্র্যাট হলেও ডেমোক্র্যাটদের মধ্যেও কিছুটা ভিন্নতা আছে, সেই জায়গায় আমি আসছি। এখন এটা একটা গ্লোবাল পার্সপেক্টিভ আছে, এবং গ্লোবাল পার্সপেক্টিভে আমরা কি রাজনীতির, বিশেষ করে রাইটেস্ট পপুলিস্ট যে পলিটিক্স ছিল, আইডেন্টিটি পলিটিক্স যে ছিল, তার বাইরে কি একেবারে খুব বড় কোনো ধরনের পরিবর্তন হলো বা পরিবর্তনের সূচনা হলো? এই প্রশ্নগুলো খুবই আলোচিত হচ্ছে সারা পৃথিবীতে। ইনফ্যাক্ট মামদানি যখন তার ক্যাম্পেইন শুরু করেছিলেন এবং অনেক জনপ্রিয় হয়ে উঠছিলেন, তার রেটিং অনেক বাড়ছিল এবং এক ধরনের অ্যাজাম্পশন ছিল যে উনি ভালো করতে পারেন, সেই পর্যায়ে এই আলাপগুলো তখন থেকেই চলছে, আর শেষ হওয়ার পর তো চলছেই। আর বাংলাদেশে একটা নতুন জিনিস আছে, আমি ইনফ্যাক্ট বাংলাদেশের পার্সপেক্টিভে এই আলোচনাটা একটু আজকে করতে চাই, গ্লোবাল পার্সপেক্টিভ নিয়ে কথা বলবো। কারণ হচ্ছে মামদানি বলছিলাম যে ডেমোক্র্যাট হলেও তিনি একটা বিশেষ ঘরানার ডেমোক্র্যাট। বার্নি স্যান্ডার্সরা যা ছিলেন সেটা হচ্ছে উনি নিজকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট বলেন, বা সোশ্যাল ডেমোক্র্যাট যেটা বলা হয়, মানে ডেমোক্র্যাটদের মধ্যে আরেকটু লেফট লিনিং। যদিও এটা বলার কারণে তাকে কমিউনিস্ট হিসাবে পোর্ট্রে করার চেষ্টা করেছেন ইভেন স্বয়ং ট্রাম্প, তিনি সেটা অস্বীকার করেছেন। তিনি একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, মানে ক্যাপিটালিজমের মধ্যেই তো অনেকগুলো ধরন আছে, এর মধ্যে যেটা স্টেটের কন্ট্রোল। আমরা যেদিন তাকে নিয়ে কথা বলবো, তিনি কি যে ধরনের ক্যাম্পেইন করেছেন, তিনি যে ধরনের সুযোগ সুবিধার কথা বলছেন, যেভাবে অলিগার্কদের বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলছেন, যেভাবে ফিল দি রিচ যারা আছেন তাদের বিরুদ্ধে না, ইনফ্যাক্ট তাদের ওপরে হায়ার ট্যাক্স ইম্পোজ করা বা সাধারণ মানুষ, গরিব মানুষের সুবিধা নিশ্চিত করার কথা বলছেন, সেগুলো একটা বিশেষ ঘরানা। এবং সেটা ট্রাম্পের রাজনীতিকে কি অনেকটা ডিফাই করে কিনা, বিশেষ করে ট্রাম্প নিজেই মাঠে নেমে গিয়েছিলেন। আমরা এইটুকু একটু ব্যাকগ্রাউন্ড বলে রাখি, সেটা হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আমরা দেখেছি জহরান মামদানি এবং কুমোর বিরুদ্ধে। আর উনিও ডেমোক্র্যাট, কিন্তু উনি খুব টিপিক্যাল ডেমোক্র্যাট যেটা সেটা ছিলেন। তিনি প্রাইমারিতে হেরে যাওয়ার পরে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে কাজ করেছেন, যদিও শেষ পর্যন্ত 10%-এর বেশি গ্যাপে মামদানি প্রেসিডেন্ট হয়েছে, মেয়র হয়েছেন। আর রিপাবলিকানের অবস্থা খুবই খারাপ, এবং খুব ইন্টারেস্টিংলি ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত অবস্থা বুঝতে পারছিলেন যে রিপাবলিকান এখানে ভালো করবে না। তিনি রিপাবলিকান সমর্থকদেরকে বলেছিলেন যে কুমোকে ভোট দেওয়ার জন্য মামদানিকে ঠেকাও। মামদানিকে ভোট দেওয়ার মাধ্যমে নাকি তিনি দেশের সার্বভৌমত্বের ঝুঁকি নেওয়া হয়েছে। তিনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করার চেষ্টা করেছেন এই ইলেকশনে, যে তিনি স্টেটের বরাদ্দ বন্ধ করে দেবেন ইত্যাদি ইত্যাদি। যাক, আমরা ওই আলোচনাটা একটু আসি। সেটা হচ্ছে যে আলোচনা বাংলাদেশে করা হচ্ছে যে বাংলাদেশে ইসলামী রাজনীতির ভবিষ্যৎ অনেক ভালো, যেহেতু মামদানি একজন মুসলিম। আমরা এই প্রশ্ন আবার কেউ কেউ করবেন, বাংলাদেশে মুসলিমের, মানে ইসলামের যে পলিটিক্স করেন তারা মুসলিমের বা ইসলামের যে ডেফিনেশন দেন, সেই ডেফিনেশন অনুযায়ী আদৌ মামদানি মুসলিম কিনা সেই প্রশ্ন আসতে পারে। আমরা তার ব্যাকগ্রাউন্ড একটু বলি। মামদানির বাবা হচ্ছেন, ইনফ্যাক্ট উনি এই মামদানি পেয়েছেন সেখান থেকে, মেহমুদ মামদানি। আমরা যারা মানে পোস্ট কলোনিয়াল থিওরি ডিসকোর্স নিয়ে খোঁজ খবর রাখি তারা জানি যে ইনি নিজে খুব বিখ্যাত একজন মানুষ এই ক্ষেত্রে, কলাম্বিয়া ইউনিভার্সিটির, আমি ভুল না করলে প্রফেসর। অনেক লেকচারও পাওয়া যায়, তার বই তো পড়তে পারেনি, লেকচারও দেখতে পারেন। তিনিও আসলে ভারতীয়ই, এবং তার মা যিনি আসলে বিশ্ববিখ্যাত, মীরা নায়ারের অনেক ফিল্মের কথা আমরা জানি। এর মধ্যে তিনি 3টা চলচ্চিত্র পুরস্কারকে পৃথিবীতে সবচেয়ে প্রেস্টিজিয়াস বলা হয়, একটা হচ্ছে কান, একটা হচ্ছে বার্লিন, আর একটা হচ্ছে ভেনিস। তিনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ফিল্মের পুরস্কার পেয়েছিলেন। সো তার খুব বড় পরিচিতি আছে, তিনি তো আছেনই। এবং বাবা গুজরাটে জন্ম নেওয়া একজন মুসলিম, একটু বলে রাখা ভালো, শিয়া মুসলিম। এই কথাটা এই জন্য বললাম, বাংলাদেশে অনেকে শিয়া মুসলিমকেও মুসলিম বলেন কিনা মানে এই আলোচনা আছে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি ধর্মগুরু যারা ওয়াজ করেন তাদের অনেককেই শিয়াদেরকে মুসলিম কিনা এই আলাপও সামনে আনার চেষ্টা করেন। যাই হোক, সেদিকে যাই, উনি শিয়াদের অনেকগুলো ডিনোমিনেটার্স আছে। তিনি 12 ভার্স যে শিয়া, সেই শিয়া মতাবলম্বী, এবং তিনি গর্বের সাথে তার ধর্মীয় পরিচয় আপহোল্ড করেন। এই আপহোল্ড করাটাকেই অনেকে বাংলাদেশে ইসলামিস্টরা মিসইন্টারপ্রেট করছেন আমি মনে করি। এবং বরং মামদানির উত্থান আমরা এভাবে বলতে পারি, প্রাথমিকভাবে ইসলামিস্টরা যেভাবে রাজনীতিকে দেখতে চান, যেভাবে স্টেট চালাতে চান, তার একেবারে বিপরীত। যাই হোক, যেটা বলছিলাম,
মামদানির বাবা ইনফ্যাক্ট পরবর্তীতে যে ডায়াসপোরা সাউথ আফ্রিকাতে ছিল সেটার পার্ট হয়ে ওদিকে চলে যান আফ্রিকাতে, পরে ইউগান্ডায় থাকেন, ওখানে বেড়ে ওঠেন, পরে আমেরিকায় আসেন। মামদানি ছোটবেলায় আমেরিকায় এসে তিনি বেড়ে ওঠেন। এই হচ্ছে মোটামুটি তার জায়গাটা। এখন যেটা সবচেয়ে জরুরি প্রশ্ন, মামদানি আসলে যে তার মুসলিম পরিচয় সেটা কেন সামনে এনেছেন, বা তার চাওয়ার মধ্যে, তার ক্যাম্পেইনের মধ্যে উনি ইসলামকে কিভাবে অ্যাকোমোডেট করেছেন? উত্তর হচ্ছে, আমাদের ইসলামিস্টরা যেভাবে ইসলামকে অ্যাকোমোডেট করতে চায় তার আশপাশেও নন। একটা তথ্য দেই, এই তথ্যের পর অনেকে ওনাকে রীতিমতো কাফেরও ঘোষণা করতে পারেন। বাংলাদেশের পরিস্থিতিটা এইরকমই। জানি না, সেটা নিয়ে ওই তর্ক আমি সরিয়ে রাখছি, আমি তথ্যটা দিচ্ছি। মামদানি LGBTQ+ এর একজন খুব গুরুত্বপূর্ণ সমর্থক। এই নির্বাচনে তিনি এমন একটা প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা হলো ট্রাম্প ট্রান্সজেন্ডারদের জন্য স্টেটের বরাদ্দ অনেক ক্ষেত্রে কমিয়ে ফেলেছিলেন। তিনি ঘোষণা করেছেন তিনি যদি মেয়র হন, তিনি তার সিটিতে এই যে তাদের বিভিন্ন চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে যে সার্ভিস আছে সেগুলোর বরাদ্দ বাড়াবেন। তিনি বহু সময় তাদের সাথে সলিডারিটি প্রকাশ করেছেন, তাদের রাইট নিয়ে কথা বলেছেন, খুব স্ট্রংলি আছেন। তিনি যেখানে 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 মানবতার সমস্যা আছে, তিনি মোদির খুব কট্টর সমালোচক। তিনি নেতানিয়াহুর বা বিশেষ করে গাজাতে যে বিভৎসতা চলছিল সেগুলোর খুব বিরুদ্ধে কঠোরভাবে দাঁড়িয়েছেন এবং অকপটে বলেছেন সেখানে জেনোসাইড হচ্ছে। তার মানে তার রাজনীতিটা আমরা যদি একটু বুঝি, তিনি একটা অ্যাকোমোডেটিভ রাজনীতি করছেন। তিনি এটা বলতে চাইছেন তিনি মুসলিম হয়েও তিনি LGBTQ+ সমর্থন করতে পারেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মানে এটাই আসলে লিবারেল রাজনীতি। আমি বলছি না LGBTQ+ সমর্থন কাউকে করতে হবে, আমি মামদানিকে বোঝানোর চেষ্টা করছি। কারণ কেউ একজন নিচে এখন লেখা শুরু করে দেবেন যে আমি এটার পক্ষে কথা বলছি। না, আমি এটার পক্ষে কথা বলছি না, ভুল বুঝবেন না। ভুল বুঝবেনই কেউ ইচ্ছা করে জানি কার্ড বানিয়ে এসব লিখে দেবেন। যাই হোক, যেটা বলছিলাম, তো তাহলে তিনি আসলে মূলত যে রাজনীতিটা করতে চেয়েছেন সেটা হচ্ছেন তিনি অ্যাকোমোডেটিভ রাজনীতি করতে চেয়েছেন। একদিকে যেহেতু রিপাবলিকান, বিশেষ করে ট্রাম্পের নেতৃত্বে অত্যন্ত ডিভাইসিভ রাজনীতি চলছে, একেবারে কিছু মানুষকে ওন করে বাকিদেরকে ডিসকার্ড করে দেওয়ার টেন্ডেন্সি আছে, এবং মূলত আইডেন্টিটির লাইনেই এখন এই রাইটিস্ট পলিটিক্স দানা বাঁধছে। এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। রাইটিস্ট পলিটিক্স কিন্তু ইকোনমিক রাইটিজমও ছিল, যে স্টেট কতটা ইনভলভ থাকবে না, ইকোনমিক লিবারালিজম ছিল, এগুলো একটা সময় রাইট লেফটের ব্যাপার ছিল, কিন্তু এখন রাইট লেফট মূলত আইডেন্টিটি বেসড হচ্ছে। সো একদিকে যখন ট্রাম্পের নেতৃত্বে এই ধরনের পলিটিক্স হয়, মামদানি যেটা বলার চেষ্টা করছেন মুসলিম হয়ে, এবং উনি প্রাউডলি ওনার মুসলিম পরিচয় ওন করেন, এটাই হবার কথা। মানে বাংলাদেশে আমরা খেয়াল করব, কেউ একজন মুসলিম হতে হলে তাকে নাকি শরিয়া আইনও সমর্থন করতে হবে। মামদানি কি সেটা করছেন? এটাই মূল প্রবলেমের জায়গা। আমি অনেক সময় আমার এখানে, আমি যখন শরিয়া আইন সম্পর্কে কথা বলি, এবং আমি বলেছি বাংলাদেশে শরিয়া আইন, ইসলামে পুরো শাসন কায়েম হয়ে শরিয়া আইন কায়েম হবে, এটা আমি ব্যক্তিগতভাবে এন্ডোর্স করি না। সাথে সাথে কথা হচ্ছে, আমি যদি মুসলিম হয়ে থাকি, ইয়াস আই এম আ মুসলিম, যদি মুসলিম হয়ে থাকি তাতে নাকি হবে না, শরিয়া আইন জানা চাইবে না মুসলিম হয়ে তারা কাফের। আমি আমার এখানে লেখা দেখেছি। মামদানি কি শরিয়া আইন কায়েম করতে যাচ্ছেন? অনেক কিছু ইনক্লুড করতে যাচ্ছেন। এমনকি তিনি ইসলাম নিয়ে কি আলোচনা করেছেন যে উনি এইভাবে ইসলামকে ইনকর্পোরেট করবেন নিউ ইয়র্কের, তিনি যখন দায়িত্ব নেবেন, উনি 1 জানুয়ারি থেকে দায়িত্ব নেবেন, তখন থেকে উনি ইনকর্পোরেট করবেন, এরকম কিছু কি বলেছেন? বলেননি। সো আসলে মুসলিম পরিচয়টা আনছেন এভাবে যে তিনি মুসলিম হয়েও তিনি আর সব কিছুকে অ্যাকোমোডেট করতে পারেন, তিনি মুসলিম হয়েও LGBTQ+ কে অ্যাকোমোডেট করতে পারেন। এটা হচ্ছে ট্রু লিবারেলিজমের একটা প্রমাণ। উনি এই লিবারেলিজমটাই দেখাতে চেয়েছেন আসলে সবার সামনে। সুতরাং উনি মুসলিম হয়ে জিতেছেন, সুতরাং বাংলাদেশে ইসলামিস্ট রাজনীতিরও বিরাট ভবিষ্যৎ আছে। এটা খুবই বাজে ধরনের স্টুপিড চিন্তা যারা করছেন। আমি দেখছি অনেকের মধ্যে খুবই দুর্দান্ত আনন্দ দেখা যাচ্ছে যে বাংলাদেশে এটা হবে। বরং উল্টো, বাংলাদেশে ইসলামিস্টরা যে রাজনীতি করতে চায় অনেকটা আদার করে দেয়া, এমনকি ইসলামের মধ্যেই আদার করে দেয়া। বাংলাদেশে তো মূল সংকট আসলে ইসলামিক রাজনীতি আর তার বিপরীত পক্ষের লোকের মধ্যে হবে না, মূল সংকট হবে আসলে ইসলামী রাজনীতি যারা করেন তাদের মধ্যে। এক পক্ষ রীতিমতো আরেক পক্ষকে ইসলামের শত্রু বলছেন। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বহুবার জামায়াতে ইসলামীর সম্পর্কে বলা হয়েছে যে ইসলামের শত্রু তারা আসলে ইসলামকে আর উদ্ধার করা যাবে না, যদিও এখন তাদের কিছু ভেস্টেড ইন্টারেস্ট একত্র হয়, তারা একসাথে কাজ করছে। সো এক ইসলামিস্ট আরেক ইসলামিস্টকে অ্যাকোমোডেট করেন না।
আর অন্য মত অ্যাকোমোডেট করা খুবই দূরের কথা। কেউ একজন মুসলিম হলে তিনি একটা সেন্ট্রিস্ট পলিটিক্স করতে পারবেন না, কেউ একজন মুসলিম হলে তিনি একটা লিবারেল রাজনীতি করতে পারবেন না। এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। তারা মনে করেন কেউ একজন মুসলিম হলে তাকে ইসলামী রাজনীতি করতে হবে এবং ইসলামী শরিয়ার পক্ষে কথা বলতে হবে, না হলে তিনি আর মুসলিম থাকবেন না। সুতরাং মামদানি সামনে এসছেন, সামনে আসা, ওই যে বললাম, ইভেন তাকে বাংলাদেশে থাকলে তিনি তাকে হত্যা করে ফেলার মতো আওয়াজে উঠতে পারত। একজন মুসলিম হিসাবে তিনি LGBTQ+ কিভাবে সমর্থন করেন, এটা সমর্থন করা যায় না, এই রকম যথেষ্ট ডকুমেন্টও আছে। তো যাই হোক, উনি মুসলিম হিসাবে বাংলাদেশে পরিচিত থাকতে পারতেন কিনা জানি না। ইভেন ওই যে বলেছি, শিয়ারাও মুসলিম কিনা এই আলাপও কেউ কেউ করার চেষ্টা করেন। উনি 12 শিয়া প্রকাশ্যে বলেছেন, বলেন, করেন। উনি ওনার নিজের ধর্ম গর্ববোধ করেন। এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। একটা লিবারেল সোসাইটির মানে হচ্ছে সেখানে প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত আইডেন্টিটি ধারণ করবেন এবং মানে আমরা মানবিক মর্যাদার যে কথা বলি, হিউম্যান ডিগনিটি, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস থেকে যেটা এসছে, যে একটা মানুষ শুধুমাত্র মানুষ, এই কারণে সে তার প্রত্যেকটা রাইটের প্রতি এনটাইটেলড হবে। কোনো রকম কোনো ডিসপ্যারিটি, কোনো না কোনো রকম ডিসক্রিমিনেশনের শিকার সে হবে না। তার ধর্ম কি, তার বর্ণ কি, তার টাকা আছে কি নেই, তার যে কোনো রকম ক্ষেত্রে তার ওরিয়েন্টেশন কি, এগুলো স্টেট এসব প্রশ্ন করবে না। তার যে ফান্ডামেন্টাল রাইটস আছে, তার যা যা প্রাপ্য সেগুলো দেবে। মামদানি মূলত সেটাই করলেন। আর একটা কথা একটু বলে শেষ করি, সেটা নিয়ে বলেছি যে গ্লোবাল ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করব। রাইটিস্ট পপুলিজম যখন অনেক বেশি মাথা চাড়া দেয়, তখন কি একটা লেফটিস্ট পপুলিজমও মাথা চাড়া দেয়? এটা রিয়াকশন হিসাবে মামদানি কি একটু লেফটিস্ট পপুলিস্ট? এই প্রশ্নগুলো আলাপ করা দরকার আছে। এবং এই প্রেক্ষাপটে যেটা সবচেয়ে জরুরি কথা, সেন্ট্রিস্ট রাজনীতি, যেটা সেন্টার লেফটও এক ধরনের সেন্টার, কিন্তু ট্রু সেন্ট্রিস্ট যেটা, সেই রাজনীতির কি একটা সংকট ভবিষ্যতে তৈরি হতে যাচ্ছে? এই বিষয়গুলো নিয়ে আলাপ করা দরকার আছে। এবং ফাইনালি, যে এটা কি সত্যিকার অর্থেই খুব বড় সিগনিফিক্যান্ট রোল প্লে করবে কিনা, যে রাইটিস্ট আইডেন্টিটি পলিটিক্স পৃথিবীতে এখন প্রচন্ডভাবে স্প্রেড করছে। কিছুদিন আগে আমরা দেখেছি জাপানে যিনি নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন, প্রথম প্রাইম মিনিস্টার, প্রথম নারী প্রাইম মিনিস্টার সানায়ে তাকাইচি, উনি সম্ভবত রিসেন্ট সময়ের মধ্যে সবচেয়ে বেশি রাইটিস্ট, সবচেয়ে বেশি র্যাডিক্যাল, তার আগের জনের চাইতে ক্রমাগত র্যাডিক্যাল হয়েছে। শিনজো আবে যখন হয়েছে তিনি অনেক বেশি র্যাডিক্যাল ছিলেন, অনেক বেশি ন্যাশনালিস্ট ছিলেন, রাইটিস্ট ছিলেন। তারপর যিনি আসলেন, তারপর যিনি, এভাবে হতে থাকলো। ফলে গ্লোবাল একটা ট্রেন্ড আছে, সেটা একটু খেয়াল রাখবো। সো মামদানি নির্বাচিত হওয়াটা, এটা কতটা সেটার একটা কাউন্টার কারেন্ট আমাদেরকে দেবে, সেই বিবেচনা আমরা করব। আর তারপরও আমরা তাকে অভিনন্দন জানাই। মাত্র 34 বছর বয়সে, মানে গত 100 বছরের মধ্যে তিনি ইয়াংগেস্ট মেয়র এবং প্রথম মুসলিম মেয়র নিউ ইয়র্কের। তাকে অভিনন্দন জানাই। এবং খুব অল্প সময়ের মধ্যে, 1 বছরের মধ্যে 0 অ্যাপ্রুভাল রেটিং থেকে মোটামুটি জাদুকরি কাজ করেছেন। সো মামদানি নির্বাচিত হওয়া নানানভাবে আলোচিত হতে পারে। কিভাবে তিনি ক্যাম্পেইন করেছেন, কিভাবে ডিজিটাল মিডিয়া ইউজ করেছেন, কিভাবে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তাকে হেল্প করেছে, এগুলো সবকিছু আলোচনা হতে পারে। আমি একটা বিস্তারিত, যেটা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট নিয়ে করব, সেখানে আলোচনা করার আশা রাখছি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে প্রয়োজনে আঙ্গুল বাঁকা করবেন বলছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের। আমরা জানি রাজনীতিতে একটা অচলাবস্থা তৈরি হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, গণভোট কিভাবে হবে, নির্বাচনের দিন হবে নাকি তার আগে হবে, সেসব নিয়ে বিএনপি এবং জামায়াতের নেতৃত্বাধীন, বিএনপির বিপরীতে জামায়াতের নেতৃত্বাধীন 8 দলীয় একটা জোট হয়েছে। মূলত ইসলামী রাজনৈতিক দলগুলো, তাদের একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। তো এখন যেমন তাহেরের কথা শুনে মনে হয় যে ওনারা সোজা আঙ্গুলে ঘি তোলার চেষ্টা করছেন, এখনো প্রয়োজনে ঘি বাঁকা আঙ্গুলে তোলার চেষ্টা করছেন। আমি তো বরং উল্টো মনে করি, জামায়াত অলরেডি যথেষ্টের বেশি আঙ্গুল বাঁকা করে ফেলেছে এবং রাদার তারা এখন আঙ্গুল সোজা করে উঠতে পারছে না। লজ্জা হয় এরকম। কি বলেছেন আসবো, আমি আমার এই মূল আলোচনাটায় আসবো। তারা কিভাবে আঙ্গুল বাঁকা করবেন খানিকটা ইঙ্গিত আছে। গতকাল একটা সমাবেশ হয়েছিল, গতকালের আগের দিন, পরশু। তারা একটা দাবিতে সেখানে বলছেন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করেছে, ফেব্রুয়ারি কাছাকাছি চলে এসেছে, কিন্তু গণভোটের তারিখ ঘোষণা হচ্ছে না। নির্বাচনে গণভোট দিতে হবে, তখনই তিনি বলেন সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব।
এরপর গণভোট আয়োজনের কথা বলছেন, অ্যাট এনি কস্ট আগে আয়োজন করতে হবে, টাকা নাই, চাঁদাবাজির টাকায় হইতে পারে, মানে যেন নাসিরুদ্দিন পাটোয়ারি এরকম একটা মন্তব্য করেছিলেন, তার মুখ থেকে এটা মানায় না। চাঁদাবাজির টাকা সরকারের টাকা কিনা এটা তার জানার কথা, চাঁদাবাজির টাকা তুলে এটা কি সরকার চাঁদাবাজি করে তাহলে নির্বাচন করবে, মানে খুবই খেলো ধরনের কথাবার্তা। যাই হোক, তিনি আরেকটা কথা বলছেন যেটা আমি আগে এটা নিয়ে আলাপ করেছি, উনি আবারও বলছেন, তাই এটা একটু অ্যাড্রেস করতে চাই আবারও। তিনি বলছেন প্রধান উপদেষ্টাকেও বলতে হবে নির্বাচন সুষ্ঠু না হলে সেটি বাতিল করে নতুন করে নির্বাচন দেবেন। এদেশের মানুষ আরেকটি প্রহসনের নির্বাচন দেখতে চায় না, সেটি মেনে নেওয়া হবে না। নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশ অন্ধকারের দিকে চলে যাবে, শেষ হবে হাসিনার আমল ফিরে আসবে। আমি শেষ অংশটার সাথে একমত, নির্বাচন সুষ্ঠু না হলে শেখ হাসিনার আমল ফিরে আসবে, এটা খুবই খারাপ হবে, কোনো সন্দেহ নেই। শেখ হাসিনা নির্বাচন ম্যানিপুলেট করতে গিয়ে বাংলাদেশে এই চরম সংকটটা তৈরি করেছেন। কিন্তু উনি যে দাবি করছেন প্রধান উপদেষ্টাকে এই ঘোষণা দিতে হবে, মানে প্রধান উপদেষ্টার এই এখতিয়ার কোনো ক্ষেত্রেই নেই, পুরো নির্বাচন দূরে থাকুক, একটা কেন্দ্রের নির্বাচন বাতিল করার এখতিয়ার প্রধান উপদেষ্টার নেই। এই ব্যাপারগুলো একটু জেনে শুনে বলা ভালো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদে তিনি আছেন, এটা একচ্ছত্রভাবে নির্বাচন কমিশনের ক্ষমতা, এবং নির্বাচন কমিশন পুরো নির্বাচন, এই জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাতিল, এই ঘোষণা আসলে দিতে পারে না। এখনো সেই আইন নেই, এখন সেই আইন হবে কি হবে না ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু এটা প্রধান উপদেষ্টার না, এটা হচ্ছে ব্যাপার। প্রধান উপদেষ্টাকে কি ক্ষমতা দেওয়া যায়? উত্তর হচ্ছে না, কারণ হচ্ছে সেটা তখন সংবিধানের সাথে কনফ্লিক্ট করবে। সংবিধান অনুযায়ী নির্বাচনের এই যাবতীয় দায়িত্ব সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের উপরে ন্যস্ত আছে। যাই হোক, তার আঙ্গুল বাঁকা করার প্রসঙ্গে আসি। জামায়াত আঙ্গুল বাঁকা করবে, সেইটা কিভাবে বাঁকা করবে একটা ইঙ্গিত আছে। তিনি বলেন প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে, এরপরও উন্নতি না হলে 11 নভেম্বর ঢাকা মহানগরী হবে জনতার নগরী, 11 নভেম্বর হবে চলো চলো ঢাকা চলো। তাহলে আমরা বুঝতে পারছি তারা ঢাকায় একটা জমায়েতের চেষ্টা করবেন, সেই জমায়েত খানিকটা আঙ্গুল বাঁকা করার ইঙ্গিত। আমি জানি না, আসলে নিশ্চিত নই, যদি গণভোটের ব্যাপারে কোনো আলোচনা না হয় তাহলে কি দাঁড়াবে। এই সমাবেশ হয়তো আঙ্গুল বাঁকা করা শুরু বলতে চান তারা, তারপর কি হরতাল অবরোধ হবে কিনা আমরা আসলে জানি না, যমুনা ঘেরাও হবে কিনা জানি না, কিন্তু ধীরে ধীরে নিশ্চয়ই সেগুলো তারা স্পষ্ট করবেন। কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম সেটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে জামায়াত আসলে কি আঙ্গুল যথেষ্ট বাঁকা করে ফেলেনি, বরং বাঁকা অবস্থায় তারা আছে কিনা। এখানে একটা অচলাবস্থার কথা আমরা একটু বলতে চাই, সেটা হলো জামায়াত আহ্বান করছে, এই সমাবেশেই জনাব তাহের আহ্বান করছেন যে তারা বিএনপির সাথে আলোচনা করতে চান। তিনি এই প্রকাশ্য সমাবেশে এটাও বলেছেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছিলেন, তিনি সেই ফোন রিসিভ করেননি, আবারও তিনি ফোন করবেন। এগুলো পাবলিকলি বলা ঠিক হয়েছে কিনা কেউ বলতে পারেন, এই প্রশ্ন তুলতে পারেন, আমরা সেটা পাশ কাটিয়ে যাই। এখন মানে খেয়াল করে জামাত এখন আলোচনার কথা বলছেন এবং বিএনপি জামাতের আলোচনায় যাবেন, এই ধরনের এক্সপেকটেশন তার দিক থেকে আছে। রাজনীতি খুব সোজা ব্যাপার না, বাংলাদেশের মতো দেশের রাজনীতিতে আসলে সত্যিকার অর্থে আমরা যথেষ্ট গণতান্ত্রিক হয়ে উঠিনি এখনো। একটা দল কার সাথে কম্প্রোমাইজ করছে, কতটুকু করছে, কিভাবে করছে, এগুলো রাজনীতির মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং একটা অচলাবস্থার মতো আসলে আমরা দেখতে পাচ্ছি, এবং বিএনপি এই জায়গায় তাকে কতটুকু ছাড় দেবে, কতটুকু সে সরে আসবে, এটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে আগামী নির্বাচনে আসলে কোন দল কেমন করবে। আমি বহুবার একটা কথা বলেছি, আমাদের মতো দেশে দলগুলো নির্বাচনের আগে একটা বিজয় নিয়ে যেতে চায়। ইনফ্যাক্ট জামাতও এখন সেই সংকটেই পড়েছে। এবার আসছি জামাত আসলে আঙ্গুল বাঁকা করে আছে কিনা সেটা বলার জন্য। আমরা খেয়াল করবো জামায়াতে ইসলামী দুটো দাবিতে, প্রথম একটা দাবি নিয়ে দীর্ঘদিন, এরপর গণভোট, এটাও হঠাৎ করে নাজিল হয়েছে, গণভোট আগে হতে হবে। প্রথম তারা গত প্রায় 4 মাসের মতো হবে তারা ঘোষণা করলো যে এই সংসদ নির্বাচন, যেটা আপার হাউস হলো এটাকে আমরা লোয়ার হাউস বলবো, সেটা পিআর সিস্টেমে হতে হবে। ইনফ্যাক্ট এই গত 2 দিনের আগের সমাবেশেও এটাকে পিআর হিসেবে তারা শোরগোল করেছেন এবং সেটা খুবই কঠোর অবস্থান নিয়েছেন। আমি এটাকে আঙ্গুল বাঁকিয়ে ফেলা মনে করি, এবং একটা দুটো জায়গায় বলা, একটা সমাবেশ করা, কিন্তু না, তারা ক্রমাগত এই 4 মাস ধরে তারা এই দাবি চালিয়ে গেছেন। অনেকগুলো কারণ হয়তো ছিল, তারা ভেবেছেন এটার মধ্যে প্রচুর ট্র্যাকশন পাচ্ছেন, 1-2-3 মাস
টকশোতে, কলামে, লোয়ার হাউস পিআর নিয়ে প্রচুর আলোচনা। জামাত বিকেম সো রিলেভেন্ট, জামাতকে নিয়ে সবাই কথা বলছিলেন। আমাকে কত টকশোতে জামাতের নেতাদের সাথে ডিবেট করতে হয়েছে আমার মনে পড়ে। সো তারা এটা করেছেন। একই সাথে তাদের আরেকটা কৌশল ছিল, সেটা হলো বিএনপির ওপরে চাপ রাখা। সরকার যখন দুই দলের অচল অবস্থা দেখা যাবে তখন সরকার আলোচনা আসবে, জামাত তখন লোয়ার হাউস পিআরটা ছেড়ে দিয়ে বলবো আচ্ছা ঠিক আছে আমি শুধু আপার হাউস, বিএনপিকে আপার হাউস মেনে নিতে দেন। সো এটা সরকার জামাত এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বা নেক্সাসের পার্ট হিসেবেও কেউ পড়তে পারেন। এরপর তারা গণভোটের জায়গায় আসলেন এবং এটা আঙ্গুল বাঁকা যে না আমাকে আগেই দিতে হবে। এই গণভোটটাও সম্ভবত ওই ট্রেড অফ করতে পারেন তারা। বিএনপি যদি আপার হাউস পিআর মেনে নেয় তাহলে সেটাও তারা ছাড় দিতেও পারেন, কারণ জামাতেরও একটা বিজয় হয়তো লাগবে। যাই হোক, যে কথাটা বলছিলাম, এ দুটো দাবির ব্যাপারে জামাত যেরকম শক্ত হয়েছে, কঠোর হয়েছে, মাঠে রেগুলারলি প্রোগ্রাম করছেন তারা। এই মাসের পর মাস করে গেছেন বিভিন্ন সময় বিভিন্ন রকম ফর্মে। আলোচনা তো আছেই, মাঠের প্রোগ্রামও করেছেন। এই দুদিন আগে এটা মাঠের প্রোগ্রাম ছিল। তো ফলে তারা একরকম আঙুল বাঁকা করে ফেলেছেন। এখন রাদার একটা প্রবলেম দাঁড়িয়ে গেছে, এই আঙুল আর সোজা করতে পারছেন না। লজ্জার ব্যাপার আছে। আমি যখন তারা লোয়ার হাউসের পিআর নিয়ে যত ক্যালকুলেশনই থাকুক, যখন অনেক বেশি করছিলেন, তখন আমি একটা কথা বলেছিলাম, এটা অনেকটা বাচ্চাদের কান্না না থামাতে পারার মতো। মানে কান্না শুরু করেছেন, এটা সব বাচ্চার হয় কিনা জানি না, আমার হতো। একটা পর্যায়ে দুঃখ টুক্ষ চলে গেছে, কিন্তু আসলে কান্না তখন থামানো যায় না, লজ্জা পেতে থাকে। তো সেই রকম পরিস্থিতি হচ্ছে কিনা, হয় কিনা, সেটা তাদের খেয়াল রাখতে হবে। তারা ওভারপ্লে করছিলেন বলে আমার মনে হয়, এখন তাই হয়েছে। সুতরাং ওটা বা গণভোট দুটোই আসলে এখন তাদের জন্য এই বাঁকা আঙ্গুল সোজা করা পক্ষে, মানে এই দুটো থেকে সরে আসা তাদের জন্য খুবই কঠিন হয়ে পড়ছে। সামনের রাজনীতিতে কি দাঁড়াবে সেটা একটু দেখতে হবে। বিএনপিকে তার জায়গা থেকে এটা এখন বুঝে দেখতে হবে। বিষয় বিএনপি তার অনেক ক্ষেত্রেই তার, অনেকে বলবেন যে বিএনপি কোনো ছাড় দেয় রে, অন্যরা সবাই ছাড় দিচ্ছে, এগুলো আসলে একেবারেই ঠিক কথা না। যথেষ্ট রকম ছাড় তার অবস্থান থেকে সে দিয়েছে, অন্যদের মতো সবার মতো হয়ে ওঠেনি। আর একটা কথা মনে রাখতে হবে, যে দলটা ক্ষমতায় যাবে আর যে দলটা যাবে না, তাদের চিন্তাগত পার্থক্য হতেই হয়। সুতরাং এই ব্যাপারটা একটু মাথায় রাখা জরুরি। কিন্তু বিএনপি যতটুকুই ছাড় দিতে চেয়েছে ছাড় দিয়েছে। যে গণভোটের কথা, বিএনপি প্রথম গণভোটের কথা অ্যাগ্রি করেননি। বিএনপি চেয়েছিল এটা এক্সক্লুসিভলি পরবর্তী পার্লামেন্ট জাস্ট অ্যামেন্ড করে এটা যেসব সংস্কার প্রস্তাব গৃহীত হবে সেগুলো করবে। তো বিএনপি তার জায়গা থেকে যখন বারবার সরে আসছে, এখন বিএনপি যেহেতু সরে আসছে তাই তাকে বারবার চাপ দিয়ে সব গেলানো হবে। এটা বিএনপি কতটুকু অ্যাফোর্ড করতে পারে এটা অন্যদের ভাবতে হবে এবং বিএনপি নিজকেও ভাবতে হবে। সে যখন অ্যাগ্রি করতে থাকছে তখন তার উপরে একটার পর একটা চাপ তৈরি করা হচ্ছে। সংস্কারের ক্ষেত্রেও তাই, সে তার নোট অফ ডিসেন্ট বেশ কিছু জায়গায় রাখতে পারবে এই শর্তে সে তার অবস্থান থেকে অনেক জায়গা থেকে সরে এসেছিল, কিন্তু সেই জিনিসটাই একটা পর্যায়ে তাকে পেয়ে বসার মতো হলো। তো সামনের দিনগুলোতে নির্বাচন যেহেতু ঘনিয়ে আসছে, এই দলগুলো কতটুকু ছাড় দিতে পারবে সেই প্রশ্ন আছে। বিএনপি আমার ধারণা তারা খুব বেশি করার আর অবস্থায় নেই, সম্ভবত খুব বেশি ওইদিকে তারা যাবেন না, এটা জাস্ট আমার ধারণার কথা বলছি। আর জামাত এখন মহা বিপদে পড়েছে এবং আমি ধারণা করি দুটোর কোনো দাবি যদি বিএনপি মেনে না নেয়, আপার হাউস পিআর তো মানলই না, নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোট কোনোটাও যদি মেনে না নেয়, নির্বাচনে জামাতকে যেতে হবে। আমাদের নির্বাচনে যাওয়া ছাড়া কোনো কিছু করার নেই। কিন্তু সে এখন চাইবে সরকারকে চাপ দিয়ে, সরকারকে দিয়ে তার মুখ রক্ষার ব্যবস্থা করা। সরকার আরবিট্রারি সিদ্ধান্ত নেবে বলছিল যে সে নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোট হবে, ঠিক আছে গণভোট নির্বাচনের দিন হবে কিন্তু নোট অফ ডিসেন্ট ছাড়া হবে, এরকম কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। কারণ আমরা সরি এভাবে বলার জন্য, সরকার সহ ঐক্যমত্য কমিশন এবং আরো কিছু দলের এক ধরনের নেক্সাসের মতো তৈরি হয়েছে বলে আমাদের মনে করা যৌক্তিক কারণ আছে। তো সেরকম কিছু যদি হয় সেটা সংকট আরো বাড়িয়ে দেবে।